সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনটা ধরবো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম প্রথমে চ্যাপ্টার ম্যাপটা এদিকে দেখো, প্রথমে একটু খেয়াল করে কথা বলিস না। আচ্ছা স্যার একটু সবাই খেয়াল করো, এদিকে কথা বলি না। দেখো আচ্ছা, প্রথমে একটু দেখো যে এই চ্যাপ্টার ম্যাপটা তোমরা নিশ্চয়ই জানো, আমি একটু খেয়াল করো। দেখো মৌলের পর্যায়বৃত্ত, সবাই লিখো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, একটু সবাই খেয়াল করো। ধর্ম ও রাসায়নিক বন্ধন, ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন, একটু খেয়াল করো। বন্ধন একটু সবাই খেয়াল করো। প্রথমে তোমরা একটু চিন্তা করবা, সেটা হচ্ছে যে এই কথা নেই, প্রথমে চিন্তা করবে এটাতে টাইপ কয়টা বলো তো? পার্ট দুইটা, পার্ট ওয়ান এবং কি বলো পার্ট টু। দেখো এই পার্ট ওয়ানটা, এই যে পার্ট ওয়ানে কি কি আছে? পার্ট ওয়ানে আছে পর্যায় সারণী আছে, কি আছে বলো তো? পর্যায় সারণী আছে, পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণী ভিত্তিক যে প্রশ্নগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে এস ব্লক মৌল, পি ডি, এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল মৌল। আর এই পর্যায় সারণীর ডিটেলস গুলো নিশ্চয়ই জানো, যে পর্যায় সারণীর প্রাথমিকভাবে কতটা মৌল আছে, কতটা, সেগুলো নর্মালি আলোচনা করা হয়। তারপর দ্বিতীয় নম্বর পার্টটা, এখানের ভিতরে এই পার্ট, এটার মধ্যে এই পি ব্লক এবং ডি ব্লক থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, প্রশ্ন সবচেয়ে বেশি আসে। কি বলতো? যেমন পি ব্লক মূলক কোনটা বলো তো, সবাই বলো পি ব্লক মূলক কোনটা আছে? যেমন গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, এই মৌলগুলোর যতগুলো প্রশ্ন আছে, যেমন NCl5 গঠিত হয় না কিন্তু PCl5 গঠিত, এই ধরনের কতগুলো প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন হয়। ডি ব্লক থেকে কতগুলো প্রশ্ন হয়, সেগুলো আসবে কনফার্ম, ঠিক আছে কিনা? এরপরে তোমার যেটা, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। কি ধর্ম বলো তো? পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কি কি আছে বলো তো? আয়নীকরণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি বলতো? আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। দেখো এই 2 নাম্বার, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। তারপর 3 নাম্বার কি বলো তো? 3 নাম্বার কি বলো? হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। দেখো তড়িৎ ঋণাত্মকতা, 3 নাম্বার তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা। এই পার্টটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে, সবচেয়ে বেশি আসে তড়িৎ ঋণাত্মকতা, এই পার্টটা সবচেয়ে বেশি আসে। তাহলে বলো এই কি বলতো? আয়নীকরণ শক্তি, তারপর কি বলতো? ইলেকট্রন আসক্তি, তারপর কি বলো? তড়িৎ ঋণাত্মকতা। বলো কোনটা বলো? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর কি বলো? তড়িৎ ঋণাত্মকতা। ফাইন। এবার তুমি একটু খেয়াল করো, দেখো এর বাহিরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তারপর হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা, দ্রাব্যতা কোনটা বলো? দ্রবণীয় নাকি দ্রবণীয় না? এই পয়েন্টগুলো বাড়তি করে পড়তে হয়, বাড়তি করে পড়তে হয়, ঠিক আছে কিনা? আচ্ছা গেল। এই পর্যাবৃত্ত ধর্মের পরে, এই পর্যাবৃত্ত ধর্মের পর পর, মানে পর্যাবৃত্ত ধর্মের পর পর, মানে পর্যাবৃত্ত ধর্ম শেষ হওয়ার পর সেকেন্ড পার্টটা শুরু হয়, দ্বিতীয় পার্টটা। দ্বিতীয় পার্টটা কোনটা বলো তো? না, সংকরের না। দ্বিতীয় হচ্ছে রাসায়নিক বন্ধন। দ্বিতীয় পার্টটা কি বলো? রাসায়নিক বন্ধন। আমরা আজকে দ্বিতীয় পার্ট থেকে শুরু করব, তোমাদেরকে পুরো ব্যাপারটা দ্বিতীয় পার্ট থেকে শুরু করব। তাহলে দেখো দ্বিতীয় পার্টটা, পার্ট টুটা, যেটা পার্ট টু, এই যে পার্ট টুটা সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। দেখো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনে কয় রকমের বন্ধন আছে বলো? এমনি বেসিক্যালি দেখো 1 নাম্বার হচ্ছে, দেখো এই আয়নিক বন্ধন। দেখো সবাই একটু খেয়াল করে, যে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। 2 নাম্বার হচ্ছে সমযোজী বন্ধন। এই কি বন্ধন বলতো? সমযোজী বন্ধন, এই যে সমযোজী বন্ধন, বন্ধন। 3 নাম্বার কি বলতো? নো, সমযোজীর একটা পার্ট হচ্ছে সন্নিবেশ।
মানে হ্যাঁ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন বলতেছি, পোলারিটি হচ্ছে আয়নিক সমযোজী যুগের আয়নিক বৈশিষ্ট্য। আয়নিক দেখাচ্ছি, আমি আলোচনা করতেছি একটু বাড়া, সবগুলো আমি আলোচনা করতেছি। মানে টপিক গুলো যখন তোকে ধরাই দেবে তখন তোর কাছে সহজ মনে হবে, ঝামেলা মনে হবে না। এখন আমাকে বল, সোজাভাবে চিন্তা কর, ইজিলি চিন্তা করবি, সেটা হচ্ছে এই আয়নিক বন্ধন যেটা পাচ্ছিস, সমযোজী বন্ধন যেটা পাচ্ছিস, আমাদের মূলত আলোচনা হচ্ছে সমযোজী বন্ধন। তার মানে তো ফোকাসিং পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন আমাকে বল, এই রাসায়নিক বন্ধনে যদি এটা হচ্ছে অন্ত আণবিক, এই বন্ধনগুলো সবগুলো অন্ত আণবিক। কি আণবিক বলতো? এখন অন্ত আণবিক জিনিসটা কি বলতো, স্যারকে বলতো? মানে একই অণুর মধ্যে যে বন্ধনটা। আর আরেকটা বন্ধন আছে কি আণবিক বলতো? আন্ত আণবিক। এই যে আন্ত আণবিক, এই যে আন্ত আণবিক, আন্ত আণবিক। এই আন্ত আণবিক বন্ধনের মধ্যে ভ্যান্ডার ওয়ালস বল, এই যে কি বলতো? এই যে ভ্যান্ডার ওয়ালস, এই যে ভ্যান্ডার ওয়ালস। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে এই যে পোলারিটি, পোলার আয়ন। এগুলো কি এক জায়গা থেকে মানে এটার কারণে, যেমন হাইড্রোজেন বন্ধনটা, এই যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে লন্ডন বল, এই যে লন্ডন বল, যে লন্ডন বল। এরপর হচ্ছে ডাইফোল, ডাইফোল, যে ডাইফোল, ডাইফোল, এই যে ডাইফোল, ডাইফোল, এই যে ডাইফোল, 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 এগুলো ইত্যাদি। তার মানে কি, এটা হচ্ছে কি একটা অণুর মধ্যে না, এক অণুর সাথে অপর অণুর মধ্যে যে বন্ধনটা। যেমন মনে করো একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস রাখলাম, এই একটা পাত্রের মধ্যে অনেকগুলো কি রাখলাম বল, গ্যাস রাখলাম। তাহলে একটা গ্যাস অপর অণুর সাথে কি বলতো, একটা গ্যাস অপর গ্যাসের সাথে আকর্ষণ আছে না, ওই আকর্ষণটা হচ্ছে আন্ত আণবিক নাকি অন্ত আণবিক? আন্ত আণবিক। তা আন্ত আণবিক মানে কি বলতো, এক অণুর সাথে অপর অণু যে সম্পর্ক থাকে কি বলা হয় বলতো, আন্ত আণবিক বলা হয়। কি বলা হয় বল? আন্ত আণবিক বলা হয়। কি বলা হয় আবার বল? আন্ত আণবিক বলা হয়। তো তাহলে এবার একটু চিন্তা কর যে এই আন্ত আণবিক যে বন্ধনটা আছে, কি বন্ধন বলতো? এইগুলো আমাদের আলাদা পার্ট, কথাটা বুঝে নিস। আর অন্ত আণবিকের মধ্যে আমাদের পার্ট কোনটা বল, আলোচনা পার্ট কোনটা বল? সমযোজী বন্ধন। এর বাহিরে যে পার্টটা আছে এটা নিয়ে আমি আলোচনা করব, সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। এই সমযোজী বন্ধনের দেখ, সবাই লিখছিস না? একটু জাস্ট পার্ট গুলো লেখ, মানে আইডিয়া পাওয়ার জন্য, কোথা থেকে প্রশ্ন হবে আইডিয়া পাওয়ার জন্য। তাহলে এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোনটা বল? এই যে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লন্ডন বলটা ইম্পর্টেন্ট, আর হাইড্রোজেন বলটা ইম্পর্টেন্ট, আর ভ্যান ডার ওয়ালস বল, এই তিনটা বলটা ইম্পর্টেন্ট, এই তিনটে ইম্পর্টেন্ট। আর ডাইপোলের মধ্যে পোলারিটি, পোলার আয়ন, এটা ফাজারের নীতিটা আমি আলোচনা করতেছি। তাই দ্বিতীয় পার্টে ফাজারের নীতিটা। আগে এতটুকু লিখ, সবাই লিখ, এতটুকু লিখ, এতটুকু সবাই লিখো। এই লিখছিস? ফাইন, ওকে ফাইন, ডান। এবার আয় স্যার, লিখছিস? কোনো অসুবিধা না? অসুবিধা না, তাহলে এবার আয়। আচ্ছা, এবার হচ্ছে এই সমযোজী বন্ধনে দেখ, এই সমযোজী বন্ধনের মধ্যে দেখ, এই সমযোজী বন্ধনটাতে এই আলোচনার বিষয় হচ্ছে সমযোজী বন্ধন। দেখ এই সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ, মতবাদ দুইটা। সমযোজী বন্ধনের একটা পার্ট হচ্ছে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন বলতো? এই যে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন। তাহলে একটু মাথায় রাখবি, সমযোজী বন্ধনের একটা পার্ট সন্নিবেশ বন্ধন। নিয়ম কি সমযোজী বন্ধনের? নিয়ম কি? ইলেকট্রন শেয়ার করা। সন্নিবেশ বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে, তবে একজনে দুইটা ইলেকট্রন, দুইটাই করবে না, একজনে কি করবে বল, দুইটা ইলেকট্রন করবে। তাহলে একটু সবাই একটু চিন্তা কর, সহজভাবে চিন্তা কর, এদিকে দেখা, সবাই একটু চিন্তা কর, এদিকে দেখা, সবাই একটু চিন্তা কর, এদিকে আয়, এই কথা নাই, এদিকে আয়, এই এই এদিকে আয়, একটু বুঝি নে। এই সমযোজী বন্ধনের দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, এই যে ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, মতবাদ একটা। আর 2 নম্বর হচ্ছে অরবিটাল তত্ত্ব, এই যে অরবিটাল তত্ত্ব মতবাদ, অরবিটাল, অরবিটাল তত্ত্ব মতবাদ, এই যে তত্ত্ব মতবাদ, অরবিটাল তত্ত্ব মতবাদ। এই কি মতবাদ বলতো? অরবিটাল তত্ত্ব মতবাদ বল। একটা কি মতবাদ বলতো? একটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, আর একটা কি মতবাদ বল? অরবিটাল তত্ত্ব মতবাদ, যে অরবিটাল তত্ত্ব মতবাদ। আচ্ছা, এবার আমাকে বল স্যার, একটু দেখিয়ে দিয়ে দেয় এই ইলেকট্রনীয় মতবাদটা হচ্ছে, দেখ এই এসিএল, তো এই যে এসিএল, তাই ডট এবং ক্রস দেওয়া, এটাকে লুইসের মতবাদ বলা হয়, যে লুইস মতবাদ, এই যে লুইস মতবাদ, লুইস মতবাদ। তাহলে লুইস মতবাদ মানে ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর অরবিটাল হচ্ছে এই অরবিটাল অধিক্রমণ মতবাদ। কি বলতো? এই অরবিটাল অধিক্রমণ মতবাদ হচ্ছে সমযোজী বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ধন, এই যে পাই বন্ধন, পাই বন্ধন। তাহলে সিগমা আর এটা হচ্ছে পাই, এই যে পাই, এই হচ্ছে কাহিনী। একটা সিগমা বন্ধন, একটা কি বন্ধন বল? পাই বন্ধন। একটা সিগমা আর একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। কি মাথায় ঢুকছে?
আচ্ছা এবার হচ্ছে যেমন আমি যদি তোকে বলি যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন, নর্মালি যদি আমি বলি যে আয়নিক বন্ধন কাকে বলে, ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধনটা আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে, অধাতুর মধ্যে অধাতুর মধ্যে বন্ধন। আর শনিবার বন্ধন অধাতুর মধ্যে বন্ধন হবে, বাট একজন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। যেমন অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেন থেকে ইলেকট্রনটা স্পেসের দিকে দান করে, মনে আছে কিনা? অ্যামোনিয়াম আয়নে মনে আছে? মনে আছে কিনা বল না, নাকি ভুলে গেছিস? এই মনে আছে? এই যে দেখ আমি আবার দেখাচ্ছি যে অ্যামোনিয়াম, তো এই যে অ্যামোনিয়া, তো তার এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর চিহ্ন দিবি, তার এখানে স্প্লাসটা। আমি কি তোকে বুঝাইতে পারছি নাকি পাই নাই? বল 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 বল, তাড়াতাড়ি বল। মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বল, দ্রুত বল। ঢুকছে নাকি ঢুকে নাই বল, দ্রুত বল। ফাইন। এবার আমাকে আয়, এবার দেখ সে হচ্ছে এই ইলেকট্রনটা একজনের দান করছে, অথচ একটা বন্ধন শেয়ার করার জন্য কয়টা ইলেকট্রন দরকার? দুইটা। তাহলে দুইজনে দুইটি ইলেকট্রন দেওয়া দরকার, কিন্তু এখানে দুইজনে কি দিছে? দেয় না। তো যদি দুইজনে না দেয় তাহলে কি মনে করবি? শূন্যের বন্ধন। একজনের দাতা হিসেবে যার থেকে দেবে সে দিকে তীর চিহ্নটা ওদিকে থাকবে, ঠিক আছে কিনা? আচ্ছা এবার হচ্ছে সমযোজী বন্ধনটা গেল। এবার ধাতব বন্ধন হচ্ছে কি, ধাতু ধাতু যে বন্ধন ধাতব বন্ধন, বা ধাতব বন্ধনের কোনো আলোচনার দরকার হয় না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ধাতু বিদ্যুৎ পরিবহন করে। এবার ধাতু কি করে বল? বিদ্যুৎ পরিবহন করে। এবার বল ধাতু কি করে বল? বিদ্যুৎ পরিবহন করে। এবার আর বল ধাতু কি করে বল? বিদ্যুৎ পরিবহন করে। আর বলো, এবার বলো ধাতু কি করে বলো? বিদ্যুৎ পরিবহন করে, মনে থাকবে। বলো ধাতু কি করে বলো? বিদ্যুৎ পরিবহন করে। এবার বলো ধাতু কি করে? বিদ্যুৎ পরিবহন করে, এটা মনে রাখতে হবে। এবার আবার বলো ধাতু বিদ্যুৎ পরিবহন করে, এটা এই পার্টটা তোমাকে মনে রাখতে হবে। কেন করে? কারণ ধাতুর মধ্যে যে বাইরের যে ইলেকট্রনটা আছে সেটা কারো এককের অধীনে থাকে না, সমস্ত ধাতব খণ্ডের হয়ে যায়। ওই কারণে ধাতু বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু ধাতব বন্ধন দুর্বল বন্ধন সবচেয়ে। এই সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা বল? না, আয়নিক বন্ধন। তারপরে সমযোজী বন্ধন। আর এরপর ধাতব বন্ধন। ধাতব বন্ধন দুর্বল বন্ধন। এই বল ধাতব বন্ধন কি বন্ধন বল? দুর্বল বন্ধন। এই বল ধাতব বন্ধন কি বন্ধন বল? দুর্বল বন্ধন। এই বলো ধাতব বন্ধন কি বন্ধন বলো? দুর্বল। এই বলো ধাতব বন্ধন কি বন্ধন বলো? দুর্বল বন্ধন। এবার বলো ধাতব বন্ধন কি বন্ধন বলো? দুর্বল বন্ধন। একটু মনে রাখা। এ বলো ধাতব বন্ধন কি বন্ধন? দুর্বল বন্ধন। এটা একটু মনে রাখবা। ফাইন। এবার আসো আমরা আমরা এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমযোজী বন্ধনের নিয়ে আলোচনা করব। তাহলে সমযোজী বন্ধনের কোন পার্টটা নিয়ে আলোচনা করব? তাই এটাই পরীক্ষায় আসে, সিগমা বন্ধন কাকে বলে, পাই বন্ধন কাকে বলে। এখন ইলেকট্রনগুলো যখন মানে শেয়ার হয়, এটা কি নর্মালি শেয়ার হয় না কুয়াশার মতো শেয়ার হয়? কুয়াশা মানে একটা কুয়াশাতে আরেকটা কুয়াশা অ্যাডজাস্টমেন্ট থাকে। কুয়াশার মধ্যে কিসের মতো শেয়ার হয় বল? কুয়াশার মতো শেয়ার। তো কুয়াশার মতো শেয়ার হলে কি হয় বল? একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। একটার মধ্যে আরেকটা কি হয়ে যায় বল? ঢুকে যাবে। কথাটা বুঝে নিস। একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। তো ঢুকে গেলে আমরা যেমন মনে করি হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা যদি সিগমা বন্ধন হয়, তাহলে হাইড্রোজেন অরবিটালটা হচ্ছে কি গোল না, এস অরবিটাল। আবার আরেকটা হাইড্রোজেন অরবিটাল কি বল? গোল। তাহলে এই যে তার বন্ধনটা তৈরি হচ্ছে, যেমন মনে করি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, এটা কিন্তু হাইড্রোজেন বন্ধন না, মানে হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন। হাইড্রোজেন বন্ধন কিন্তু আলাদা জিনিস। তো তাহলে এবার দেখ, এই হাইড্রোজেন হচ্ছে অরবিটাল এরকম, এটা অরবিটাল এরকম, তাহলে একটার মধ্যে একটা অরবিটাল ওভারল্যাপিং হয়েছে না? এই ওভারল্যাপিং হয়েছে কিনা বল? এই কি ল্যাপিং হয়েছে বল? এইটা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এই ব্যাপারটাই আমরা আজকে এখন জানবো। আমরা প্রথমে সিগমা বন্ধন কাকে বলে জানবো। তাহলে কোথা থেকে আসছি বুঝছস তো? তাহলে আজকে আমরা পার্ট 2টা আলোচনা করব। এই পার্ট কি বল? দ্বিতীয় পার্টটা আলোচনা করবো। এইখান থেকে এবার এই জায়গা থেকে সংকরায়নের ব্যাপার আসছে। দেখ এই পয়েন্টটা থেকে, দেখ এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে সংকরায়নের ব্যাপারটা আসছে। দেখ এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে এই সংকরায়ন আছে, যে সংকরায়ন, সংকরায়ন এই ব্যাপার থেকে। কারণ এই তাহলে বল সংকরায়ন শব্দটা কার সাথে রিলেটেড? কার সাথে রিলেটেড বল? সংকরায়ন শব্দটা সমযোজী বন্ধনের সাথে সম্পর্কিত। তাহলে আয়নিক বন্ধনে কি সংকরায়ন হবে? এ বলো আয়নিক বন্ধনে কি সংকরায়ন হবে? তাহলে বলো সংকরায়ন শব্দটা কার সাথে সম্পর্কিত? সমযোজী বন্ধনের সাথে সম্পর্কিত। এ বলো সংকরায়নটা কার সাথে সম্পর্কিত বলো? সমযোজী বন্ধনের সাথে সম্পর্কিত। মনে রাখবে কিনা? এই হচ্ছে এবার আমাদের একটা বার্সাই ভিউ। এবার তৃতীয় নম্বর পার্ট, যেটা তুই বলছস তৃতীয় পার্ট, পার্ট 3। এই পার্ট 3টা হচ্ছে এবার হচ্ছে পার্ট 3। এই পার্ট 3টা পার্ট 3 দ্বারা আমি চ্যাপ্টার নাম্বার দিছি তো, পার্ট 3। পার্ট 3টা হচ্ছে সমযোজী যৌগের, দেখ এই আয়নিক যৌগের, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। দেখ সমযোজী যৌগের, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। দেখ সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য একটু ভালো করে খেয়াল কর। বৈশিষ্ট্য এটা হচ্ছে পোলারিটি, পোলারিটি, পোলারিটি এটা। এবার দেখ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। দেখ এই আয়নিক যৌগের, দেখ এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। দেখ সমযোজী বৈশিষ্ট্য। আর এটা কি বলতো? এটা কি বলা হয় বল?
বল আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটাকে বলে পোলার আয়ন। কি বলতো? পোলার আয়ন। পোলার আয়ন। এই পোলার আয়ন সংক্রান্ত যে নীতি আছে, এই কি সংক্রান্ত বলতো? এই পোলার আয়ন সংক্রান্ত যে নীতি আছে, এবার বল কি সংক্রান্ত? পোলার আয়ন সংক্রান্ত যে নীতি আছে, এই নীতিটাকে বলা হয়, এই সংক্রান্ত নীতিটা হচ্ছে ফাজানের নীতি। যে ফাজানের নীতি, যে ফাজানের নীতি, এই ফাজানের নীতি অনুসারে দেখ, এই ফাজানের নীতি হচ্ছে কি, আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য বল? যার পোলার আয়ন বেশি হবে সে যত বেশি সমযোজী। বল, যার পোলার আয়ন, আয়নিক যৌগে পোলার আয়ন বেশি হলে সমযোজী ধর্ম প্রকট হয়। কি বলতে পার বল? সমযোজী ধর্ম প্রকট। সমযোজী যৌগের দ্রাব্যতা গড়নাঙ্ক গ্যাস পূর্ণাঙ্ক কম, আর আয়নিক যৌগের দ্রাব্যতা গড়নাঙ্ক গ্যাস পূর্ণাঙ্ক। ওই কারণে ওইখান থেকে খুব কমন একটা প্রশ্ন আসে, অমুকের গড়নাঙ্ক বেশি কেন, অমুকের গড়নাঙ্ক কম কেন, এই ব্যাপারটা এখান থেকে আসে। বুঝতে পারছি কিনা? সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেমন ঢাকা বোর্ডেও আসছে যে ওই বিয়োজন ক্ষমতা কার বেশি কার কম। আয়নিক যৌগের বিয়োজন ক্ষমতা বেশি, মানে তাপমাত্রা বেশি লাগে, আর সমযোজী যৌগের তাপমাত্রা কি লাগে বল? কি বলতো স্যারকে? এটা ফাজানের নীতি। ফাজান হচ্ছে একজনের নাম। তাহলে পোলার আয়ন ক্ষমতা যার বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, এটা আমরা পরে পড়াবো, ঠিক আছে কিনা? তাহলে এখন আমাকে বল, এবার লাস্ট একটা পার্ট আছে, মানে একদম সবার লাস্ট একটা পার্ট আছে, সেটাকে বলা হয় কি বলতো? সবার লাস্ট একটা পার্ট আছে, এটাকে বলা হয় তোর নামকরণ, অজৈব যৌগের নামকরণ। কি যৌগের নামকরণ বল? এই হচ্ছে ওভারঅল পড়া। না, আসে না, আসে না, শর্ট সিলেবাসও নাই। হ্যাঁ, সো এটা নিয়ে তোর ওরি হওয়ার কোনো কারণ নাই। তাহলে এখন আমরা শুরু করব কোথা থেকে? সিগমা পাই থেকে। এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা পার্ট 2 থেকে শুরু করতেছি। তাহলে পার্ট 1টা পরে আমরা একটা ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে কিনা? হ্যাঁ, পার্ট 1, কিন্তু পার্ট 2টা আমি আলোচনা করতেছি এখন। আসো তাহলে এবার আমরা কি আলোচনা করব? পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে আসো, এবার এই পার্ট 2টা আলোচনা করতেছি। পার্ট 2 তোমাকে একদম পুরো চ্যাপ্টার একটা আইডিয়া দিতে পারছি স্যার? পুরো চ্যাপ্টার একটা আইডিয়া পাইছো? কেমনে পাইছো বলো তো আইডিয়াটা? হ্যাঁ, প্রথমে কি করছো বলো? হ্যাঁ, প্রথমে পার্ট 1, তারপর কি বলো? পার্ট 2। তাহলে পার্ট 2 তে কি কি আছে বুঝলা, পার্ট 1 এ কি কি আছে বুঝলা, তাহলে কোন অংশ দিয়ে কি আসে বুঝলা। সবচেয়ে বেশি আসে মানে সংকরায়নে পানিরটা আর অ্যামোনিয়ারটা সবচেয়ে বেশি আসে। এই কারটা বল? পানিরটা আর অ্যামোনিয়ারটা সবচেয়ে বেশি আসে পরীক্ষা, ও ব্যতিক্রম ধর্মী আর কি। তো তাহলে এবার আসো আমরা সিগমা পাই দিয়ে শুরু করি। প্রথমে কি দিয়ে বলো তো? সিগমা বন্ধন। এখন আমাকে বলো যে সিগমা বন্ধন কাকে বলে বলো? এই অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে লেখো। এই অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে, অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে দেখো, বন্ধন মতবাদ অনুসারে, বন্ধন মতবাদ অনুসারে, যে অনুসারে ইয়া কয় প্রকার বলো তো? এই বলো, অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে ইয়া কয় প্রকার বলো? অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে, এ বলো আর বলো, অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে সমযোজী বন্ধন কয় প্রকার? এই সমযোজী বন্ধন 2 প্রকার। দেখো, সমযোজী বন্ধন 2 প্রকার, সমযোজী বন্ধন 2 প্রকার, 2 প্রকার। একটা নাম্বার কি বলতো? একটা কি বলতো? সিগমা বন্ধন। কি বলো বলো? সিগমা বন্ধন। আরেকটা 2 নাম্বার কি বলো? পাই বন্ধন। যে পাই বন্ধন, পাই বন্ধন। একটা সিগমা বন্ধন, আরেকটা হচ্ছে পাই বন্ধন। অরবিটাল বন্ধন মতবাদ অনুসারে 2 প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। এ বলো, একটা সিগমা বন্ধন আর একটা কি বন্ধন বলো? পাই বন্ধন। এ বলো, একটা সিগমা বন্ধন আর একটা কি? পাই বন্ধন। মনে রাখবা। আচ্ছা, এবার সবাই একটু চিন্তা করো, সহজভাবে চিন্তা করো। দেখো, আর একটা সিগমা আর একটা কি বন্ধন বলো তো? পাই বন্ধন। সিগমা আর একটা কি বন্ধন বলো? পাই বন্ধন। ফাইন, মানলাম। সিগমা বন্ধন কাকে বলে? যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে কি বলা হয় বলো? সিগমা বন্ধন বলে। বলো, যে কোনো অরবিটালের, এই যে সিগমা বন্ধন লেখো, সিগমা বন্ধন, যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে সিগমা বন্ধন বলে। দেখো, যে কোনো অরবিটালের, এই যে অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে, মুখোমুখি অধিক্রমণকে কি বলে বলো তো? সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন বলে। যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে সিগমা বন্ধন বলে। বলো আর বলো, যে কোনো অরবিটালে কি কে বলো তো? মুখোমুখি অতিক্রমণকে কি বলে বলো? সিগমা বন্ধন বলে। যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে সিগমা বন্ধন বলে। যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে কি বলে বলো? সিগমা বন্ধন বলে। মনে রাখবা, যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে কি বলে বলো? সিগমা বন্ধন বলে। এবার বলো, যে কোনো অরবিটালে কি কে বলো? মুখোমুখি অতিক্রমণকে কি বলে বলো? সিগমা বন্ধন বলে। যে কোনো অরবিটালের মুখোমুখি অতিক্রমণকে কি বলে বলো? সিগমা বন্ধন বলে। মনে রাখবা।
আর বলো যে কোনো অরবিটালে কি বলো মুখোমুখি অতিক্রমণকে কি বলে বলো সিগমা বন্ধন বলে, মনে রাখতে হবে। এখন সিগমা বন্ধন শক্তিশালী না পাই বন্ধন শক্তিশালী? সিগমা বন্ধন। তো তাহলে দেখো এবার পাই বন্ধন কাকে বলে, দেখো পাই বন্ধন কাকে বলে, দেখো পাই বন্ধন কাকে বলে, পাই বন্ধন কাকে বলে, বলো বলো বলো। যে অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে কি বলে বলো পাই বন্ধন। লেখো অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে, যে অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে, যে পাশাপাশি অতিক্রমণকে কি বলে বলো তো পাই বন্ধন বলে, যে পাই বন্ধন বলে। অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে পাই বন্ধন বলে, অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে পাই বন্ধন বলে। অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে পাই বন্ধন বলে। আর বলে অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে কি বলো পাই বন্ধন বলে। আর বলো অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে কি বলো পাই বন্ধন বলে। আচ্ছা এবার হচ্ছে আমাকে বলো, মাথায় ঢুকছে এটা, তাহলে ঢুকলে এবার আসো মূলত এটা, এই যে মূলত দেখো এই মূলত একটা কাহিনী আছে, মূলত এই যে মূলত দেখো এই মূলত সবাই লিখো মূলত, এই যে মূলত অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণটাই পাই বন্ধন। অসংকরিত দেখো অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণটা, যে পাশাপাশি অতিক্রমণ কে কি বলে, এই পাশাপাশি অতিক্রমণ কি বলে বলো পাই বন্ধন বলে। দেখো পাই বন্ধন বলে। মূলত অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে পাই বন্ধন বলে। মূলত অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে কি বলে বলো পাই বন্ধন বলে। বলো মূলত অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ কি বলে, সিগমা ছাড়া পাই হয় না। তাই দেখো এই যে সিগমা ছাড়া পাই সম্ভব না, দেখো সিগমা বন্ধনটা ছাড়া কি সম্ভব না বলো, দেখো সিগমা বন্ধন ছাড়া, যে সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন সম্ভব না, পাই বন্ধন সম্ভব নয়। তাহলে এবার আসো এই দেখো সংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে না, সংকরিত অরবিটাল দেখো সংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে, দেখো পাই বন্ধন তৈরি করে না। এ বলো কি অরবিটাল বলো তো, সংকরিত অরবিটাল কি বন্ধন তৈরি করে না বলো পাই বন্ধন তৈরি করে না, সংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে না। এবার সংকরিত অরবিটাল কি তৈরি করে না বলো পাই বন্ধন কি করে না বলো তৈরি করে না। এবার সংকরিত অরবিটাল কি তৈরি করে না বলো পাই বন্ধন তৈরি করে না, সংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে না, মনে থাকবে কিনা। আচ্ছা ফাইন, এবার হচ্ছে দেখো এবার আসো যে তাহলে সংকরিত অরবিটাল কি বন্ধন তৈরি করে, সিগমা বন্ধন তৈরি করে, পাই বন্ধন তৈরি করে না মানে হচ্ছে সিগমা বন্ধন তৈরি করে, লিখো পাই বন্ধন তৈরি করে মানে সিগমা বন্ধন তৈরি করে। পাই বন্ধন তৈরি করে না মানে কি বন্ধন তৈরি করে বলো সিগমা বন্ধন তৈরি করে, সবাই লিখো সিগমা বন্ধন তৈরি করে। এ বলো কি বন্ধন তৈরি করে বলো তো সিগমা বন্ধন তৈরি করে। এই কি বন্ধন তৈরি করে বলো সিগমা বন্ধন তৈরি করে, মনে থাকবে কিনা। এ বলো কি বন্ধন তৈরি করে সিগমা বন্ধন তৈরি করে। ফাইন, এবার আসো স্যার, এবার হচ্ছে তুমি একটু খেয়াল করো, দেখো সিগমা ছাড়া পাই হয় না এটা আমরা বললাম, তাহলে এস অরবিটাল কখনো কি তৈরি করে না পাই বন্ধন তৈরি করবে না, কেন বলো তো গোল না, এস অরবিটাল গোল না, তো এটা পাশাপাশি অতিক্রমণ করার সুযোগ আছে। তাহলে দেখো এস অরবিটাল কখনো পাই বন্ধন তৈরি করে না, এস অরবিটাল পাই বন্ধন তৈরি করে না। তাহলে কি বন্ধন তৈরি করে বলো সিগমা বন্ধন তৈরি করে। ফাইন, এই দুইটা কেন, এই ব্যাপারটা কেন দিয়ে প্রশ্ন আসছে দুইটা, মানে কেন এই ঘটনাটা ঘটে দিয়ে দুইটা প্রশ্ন আসছে, বোর্ড কোশ্চেন কেন এই ব্যাপারটা বলো। এবার স্যার মুখে বলে দিই তোমার, এইটা নিয়ে প্রশ্ন আসছে, মানে কেন তৈরি করে না এটা নিয়ে প্রশ্ন আসছে। তাহলে এবার আমি বলি এস অরবিটালের আকৃতি কি বলতো, এস অরবিটাল আকৃতি কি বলো গোল। তো গোল অরবিটাল যদি হয় তারা পাশাপাশি অতিক্রমণের সুযোগ আছে,
তাহলে সম্পূর্ণ অতিক্রমণ করতে গেলে মুখোমুখি অতিক্রমণ হতে হবে, আর মুখোমুখি অতিক্রমণ হলে সেটা পাই বন্ধন হবে না, কি বন্ধন হবে? তাহলে গঠনগত কারণে এস অরবিটাল সবসময় কি তৈরি করে বলো? সিগমা বন্ধন তৈরি করে, একটা গেল। দ্বিতীয় নম্বর, সংকরিত অরবিটাল আকৃতি কেমন বলো তো? মনে রাখতে জানো এই সংকরিত অরবিটাল আকৃতি জানো? এটা সংকরিত অরবিটালের আকৃতি, সংকরিত অরবিটালের আকৃতি, অরবিটালের আকৃতি। দেখো অরবিটালের আকৃতি কেমন হবে বলো তো? দেখো এই দেখো, একটা লুপ ছোট আর একটা লুপ বড়, রাইট? একটা লুপ ছোট একটা লুপ কি বড়? যে কোনো সংকরিত অরবিটাল, এটা মনে রাখতে হবে, লেখো, মানে এটা মুখস্থ রাখতে হবে। সংকরিত অরবিটালের আকৃতি হচ্ছে, সংকরিত অরবিটালের আকৃতি হচ্ছে একটা লুপ ছোট একটা লুপ বড়। সংকরিত অরবিটালের আকৃতি হচ্ছে একটা লুপ ছোট একটা লুপ বড়। সংকরিত অরবিটালের আকৃতি হচ্ছে একটা লুপ ছোট হবে একটা লুপ বড় হবে। সংকরিত অরবিটালের আকৃতি হচ্ছে একটা লুপ ছোট হবে একটা লুপ কি হবে বলো? বড় হবে। লিখো সংকরিত অরবিটালের আকৃতি, লুপ একটা ছোট হবে একটা লুপ বড় হবে। মনে থাকবে কিনা? এ বলো সংকরিত অরবিটালের আকৃতি কেমন হবে বলো? একটা লুপ ছোট এবং একটা লুপ কি হবে বলো? বড় হবে। আর বলো সংকরিত অরবিটালের আকৃতি কেমন হবে? একটা লুপ ছোট একটা লুপ বড়। মনে থাকবে কিনা বলো? এই মনে থাকবে? বলো আর বল। একটা লুপ ছোট একটা লুপ বড় হবে। ডান। আর কোনো ঝামেলা আছে? নাই, ফাইন। যদি ঝামেলা না থাকে তাহলে একবার চিন্তা করো, দেখো যদি ঝামেলা না থাকে তাহলে এই সংকরিত অরবিটালের আকৃতির কারণে পাশাপাশি অতিক্রমণের সুযোগ আছে। কি কি কিসে করতে হবে? মুখোমুখি অতিক্রম হতে হবে। তাহলে এই কারণে সংকরিত অরবিটালও কি বন্ধন তৈরি করতে পারে না। তাহলে এই দুইটা প্রশ্ন কোথায় আসছে বলো? কেন করে কি কোয়েশ্চেন বলো? বোর্ড কোয়েশ্চেন এটা, এই দুইটা প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন আসছে। আরেকটা প্রশ্ন আসে, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী কেন? আর এটা সিগমা বন্ধন, দেখো সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা অপেক্ষা শক্তিশালী কেন? শক্তিশালী কেন? দেখো সিগমা বন্ধন কি অপেক্ষা বলো তো? পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী কেন? সবাই লিখো, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী কেন? সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী কেন? বলো সিগমা বন্ধন কি অপেক্ষা বলো? পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী কেন? এবার বলো সিগমা বন্ধন কি অপেক্ষা বলো? পাই বন্ধন অপেক্ষা কি কেন বলো? শক্তিশালী কেন? এই বলো সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা কি কেন বলো? শক্তিশালী কেন? এবার বলো সিগমা বন্ধন কি অপেক্ষা বলো? পাই বন্ধন অপেক্ষা কি কেন বলো? শক্তিশালী কেন? এবার আমাকে বলো, সিগমা বন্ধনে অরবিটালের অধিক্রমণের পরিমাণ বেশি, তো তাহলে অধিক্রমণ যদি বেশি হয় তাহলে শক্তিশালী হবে। একই কথা, অরবিটাল মানে ইলেকট্রন ম্যাগটাকেই অরবিটাল বলে, তো ওইটা অধিক্রমণের পরিমাণ কার বেশি বলো? সিগমা বন্ধনে বেশি। তাহলে কার কম? তাহলে বলো শক্তিশালী কি হবে? বুঝাতে পারছি? দেখো এই পাই বন্ধনটা যেমন আমি তোমাকে বলি, যেমন স্যার একটু দেখাই তোমাকে, দেখো এই দেখো, যে যেমন মনে করো মিথেনটা তৈরি করতেছি, দেখো এই যে এটা তৈরি করতেছি, দেখো এটা CS2। এখানে দেখো এই একটা সিগমা একটা পাই, রাইট? একটা সিগমা বন্ধন আর এটা কি বন্ধন বলতো? পাই বন্ধন। সকল একক বন্ধন সিগমা বন্ধন, জানো তো? এই সকল একক বন্ধন কি বন্ধন বলো? সকল একক বন্ধন সিগমা বন্ধন। তাহলে এখানে কয়টা বন্ধন আছে সব মিলিয়ে দেখো, কার্বন তো কার্বন, দেখো ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো এখানে সিগমা কয়টা বলো? সিগমা বন্ধন কয়টা বলো? 5টা সিগমা, যে 5টা সিগমা। আর পাই কয়টা বলো? একটি। তাহলে যত একক বন্ধন আসে সব সিগমা বন্ধন, আর যত দ্বিবন্ধন ত্রিবন্ধন যাই থাকুক না কেন এর ভিতরে সিগমা বন্ধন একটা থাকবে, আর সিগমা ছাড়া পাই হবে না। এই পাই হবে, সিগমা ছাড়া পাই হবে? বুঝছ না মনে হয়? তুই বুঝিস নাই? বুঝছ না? সামনে এনে, দূরে কেন বসছিস? এখানে 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 আসো, আসো না, আমি কথা বলতেছি, এখানে আসো, এখানে আসো, এখানে। হ্যাঁ বল। এটা তো এটা কেমনে স্ট্রাকচার কেমনে তোকে বলি, এটা হচ্ছে sp2 সংকরিত। তাহলে একটা সিগমা বন্ধন হবে কার্বনের সাথে কার্বন, তার দুই বন্ধন থাকে, কার্বন কার্বন দুই বন্ধন থাকলে একটা সিগমা হবে সব সময় একটা সিগমা হবে, একটা কি হবে? আর দেখ এইগুলো সব সিগমা বন্ধন, এগুলো সিগমা বন্ধন, রাইট? তাহলে সব মিলে সিগমা বন্ধন কটা? একটা দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা, আর পাই বন্ধন একটা। আর পাই বন্ধনটা কেমন? এই পি অরবিটাল, এই পি অরবিটালের এই পাশাপাশি অতিক্রমণটা হচ্ছে পাই বন্ধন, রাইট?
আর মুখোমুখি যদি হয়, এই যে মুখোমুখি যদি হয় যাই হোক না কেন সিগমা, মানে যে কোনো মুখোমুখি হইলে কি বন্ধন বল, মানে যে কোনো মুখোমুখি হলে সিগমা বন্ধন। আবার বল, যে কোনো মুখোমুখি হলে কি বন্ধন বল, যে কোনো মুখোমুখি হলেই সিগমা বন্ধন, মনে রাখতে হবে। বল আবার বল, যে কোনো কি বল, যে কোনো মুখোমুখি হলেই সিগমা বন্ধন, এটা মনে রাখতে হবে। আমি কি তোকে বুঝাতে পারছি? বল সিগমা ছাড়া কি হয় না বল, সিগমা ছাড়া কখনো পাই হবে না, সোজা কথা। এবার বলে বলো সিগমা ছাড়া কি হয় না বল, পাই হবে না, কখনোই পাই হবে না সিগমা ছাড়া। এই তুই আমার কথা বুঝছস? সিগমা ছাড়া কখনো কি হবে না বল, পাই হবে না। এই হচ্ছে মুদ্রা কথা, মোট কথা হচ্ছে এটা। তো এখন তোকে যদি প্রশ্ন করি, যেমন বেনজিনের মধ্যে কয়টা সিগমা কয়টা পাই আছে বল। এই বেনজিন, এই যে বেনজিন, এই বেনজিন, এটা বেনজিন, বেনজিন, এই বেনজিনের মধ্যে, এই বেনজিনের মধ্যে কয়টা সিগমা কয়টা পাই আছে বল। কয়টা সিগমা কয়টা পাই বেনজিনের মধ্যে, কয়টা সিগমা কয়টা পাই বল। বেনজিনের মধ্যে কয়টা সিগমা কয়টা পাই বল, সবাই বল। বেনজিনের মধ্যে কয়টা সিগমা কয়টা পাই বল, তাড়াতাড়ি বল। বেনজিনের মধ্যে কয়টা সিগমা কয়টা পাই, কয়টা সিগমা, 6টা সিগমা 3টা পাই। কেমনে বল, 6টা সিগমা না, আহারে। এই হচ্ছে কাহিনী। তোদের দেখ, এই বেনজিনটা হচ্ছে এরকম, দেখ এই সি, তো এখানে একটা সি, 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 তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেখ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, রাইট? তাহলে এবার আমাকে বল, আমাকে বল একটু, সবাই খেয়াল কর। তাহলে এখানে সিগমা, এখানে একটা, এখানে দেখ এখানে, তাহলে পাই বন্ধন কয়টা বল, সিগমা কয়টা বল, সব মিলে 12টা। দেখ ঠিক আছে কিনা, দেখ এই 6টা, আর প্রতিটা দ্বিবন্ধনে 6, আবার হাইড্রোজেনের সাথে একটা একটা করে, তাহলে আর পাই কয়টা বল, দেখ 1টা 2টা 3টা, রাইট? হয়েছে কিনা? আচ্ছা এবার দেখ এই যৌগটার মধ্যে সিগমা কয়টা পাই কর না, দেখ CH3 CHO, দেখ এর স্ট্রাকচারটা কি, সি তো H 3টা, আর C ডাবল বন ও, আর এখানে H। তাহলে এবার একটু চিন্তা কর, দেখে দিয়ে তাকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বল সিগমা কয়টা বল, 1 2 3 4 5 6, 6টা সিগমা, 6টি সিগমা, 6টি, দেখ 6টি সিগমা, যে 6টি কি বল সিগমা। আর পাই বন্ধন কয়টা বল, এই যে একটি পাই বন্ধন, এই যে একটি পাই বন্ধন। সো কনসেপ্টটা ক্লিয়ার রাখবি, যে একটি পাই বন্ধন, 6টি সিগমা একটি পাই। আর বলে বল 6টি সিগমা কয়টি পাই বল, একটি পাই। বল 6টি সিগমা কয়টি পাই বল, একটি পাই বন্ধন। সো এইভাবে সিগমা, সিগমা ছাড়া কি হবে না বল, পাই হবে না। এই সিগমা ছাড়া কি হয় না বল, পাই হয় না। এই কনসেপ্টগুলো মাথায় রাখবি, দ্যাটস ইট। তাহলে বেসিকগুলো ক্লিয়ার থাকলে তখন সহজ হয়ে যাবে। আর অরবিটাল অতিক্রমণের মতবাদগুলো আমরা কিন্তু ক্লাসের মধ্যে করাইছিলাম আগে, যে কত কত রকম ভাবে সিগমা বন্ধন হতে পারে। এই কি বলতো আবার বলতো, কত রকম ভাবে কি বন্ধন হতে পারে বল, সিগমা বন্ধন, সেটা পড়াইছিলাম। এই বল কত রকম ভাবে কি বন্ধন হতে পারে বল, এই কত রকম ভাবে সিগমা বন্ধন হতে পারে সেটা পড়াইছিলাম। আর বল কত রকম ভাবে সিগমা বন্ধন হতে পারে স্যার, এটা পড়াইছিলাম। কত রকম ভাবে হতে পারে, না আসবে না, আমি তারপর জানালাম ভালো আর কি। আমি পরীক্ষাতে আসে, আসবে না আসবে না আসবে না বিদেই তো আমি গুরুত্ব দিচ্ছি না, বাট এই যেগুলো আসবে সেগুলো গুরুত্ব দিচ্ছি। এটা তোদের পরীক্ষা কখন হবে, জুনের 26 তারিখ। তাহলে এখন কি মাস, মার্চ, এপ্রিল মে জুন, তাহলে এপ্রিল পাওয়া যাচ্ছে, মে পাওয়া যাচ্ছে, তো জুনের তো ইয়াতে আগেই শেষ হইতে হবে, এটা আর কি। সো আমরা ফার্স্ট ইয়ারটা ভালোভাবে শেষ করি, সেকেন্ড ইয়ার তো আমাদের পড়া আছে, তারপরে আমরা একটু রিভিউ দিলে হয়ে যাবে, একটু অল্প অল্প রিভিউ দিব। ফার্স্ট ইয়ারটা একটু ভালো করেই গোটাটা দেখবো, কারণ কেন বলতো, আর মনে থাকে না এই কারণে স্মরণ করে দেওয়া। ফার্স্ট ইয়ারে মনে থাকে, ভুলে গেছিস তো অনেক কিছু, এখন মনে পড়বে, আস্তে আস্তে মনে পড়বে। আচ্ছা এবার আমাকে বল, এখানের ভিতরে তাহলে প্রশ্ন কি কি আসে বলতো, 3টা প্রশ্ন আসে। কি বলতো, প্রথমে কি, কোনটা শক্তিশালী, কি কি বল, কোনটা কি বল শক্তিশালী, একটা প্রশ্ন। কি কোনটা কি বল শক্তিশালী, একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর কি বলতো, যে এস এবং পি অরবিটাল কি বন্ধন তৈরি করতে দিবা, ঘনত্ব বেশি না, অধিক্রমণের পরিমাণ সিগমা বন্ধনে বেশি, একটার উপর একটা ওভারল্যাপিং। মানে এই দেখ আমি তোকে বলি, আমার এখান থেকে যদি একটু একটু সম্পর্ক থাকে ছিঁড়ে যাওয়া সহজ, কিন্তু যদি ছুড়ে পারবি, অতিক্রমণ বেশি, কলজার ভিতরে বেশি বান্ধি রাখছে একটা অফারটাতে, পরে ছুটবে না। সিগমা বন্ধনে শক্তিশালী বেশি, আর পাই বন্ধনে কম, কম। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ মূল কথাটা লিখবা। এটা বোর্ড পরীক্ষা, এটা হবে না, একাডেমিক পরীক্ষা হইলে, বোর্ড পরীক্ষাতে এটা হবে না। এ কোথায় হবে বল, এ কোথায় হবে না বল,
বোর্ড পরীক্ষাতে যেটা নাম্বার সেটাই পাবা, এবং বরঞ্চ নাম্বার আরো বেশি পাবা, কম লিখলেও বেশি পাবা। আর বোর্ড পরীক্ষা কি ডিসক্রিমিনেশন করে না, কি করে না বল, ডিসক্রিমিনেশন করে না, বোর্ড পরীক্ষা ডিসক্রিমিনেশন হয় না, ডিসক্রিমিনেশন না হলে এই ব্যাপারগুলো ঘটে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আসো আমরা, এবার হচ্ছে সংকরায়নের ব্যাপারটা আসতেছে। কার ব্যাপারটা বলো তো? এই সংকরায়নের ব্যাপারটা। এবার টপিকে হচ্ছে সংকরায়ন। দেখো সংকরায়ন, এবার টপিকের নাম কি বলতো, সবাই লিখো সংকরায়ন। এখন আমি তোমাকে বলি সংকরায়নের ইতিহাসটা বলি, প্রথমে সংকরায়নের ইতিহাসটা বলি। সংকরায়ন কথাটা কোত্থেকে আসছে? এই বন্ধন কোণের ভিন্নতার জন্য, কার ভিন্নতার জন্য বলো তো? এই বলো, আর বলো, কার ভিন্নতার জন্য বলো তো? বন্ধন কোণের ভিন্নতার জন্য সংকরণের ব্যাপারটা আসতেছে। যেমন আমি তোকে বলি, এদিকে দেখা স্যার, এমনি নর্মালি আমরা যদি চিন্তা করি, দেখ এদিকে দেখা, এই কার্বনের সর্ববৈশিষ্ট্যের কয়টা ইলেকট্রন থাকে বল? 1s2, 2s2, 2s2, তারপর কত বল? 2s2, তারপর কি বল? কার্বন সর্ববৈশিষ্ট্য হিসেবটা কিভাবে হয় বল? 1s2 তো, তারপর কত বল? 2s2 যদি হয়। আচ্ছা এবার দেখ, সবাই একটু খেয়াল কর যে এই কার্বনের 1s2, 2s2, 2p2 এরকম না? আচ্ছা যখন কার্বনটা উত্তেজিত হয় তখন আমরা কি বলি? 1s2, 2s1, 2px, 2py, 2p কি বল? z। শিওর? তো এখন আমাকে বল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা গেছে? কয়টা গেছে বল? কয়টা বল? 6টা। কয়টা বল? 6টা। ফাইন, মানে এই দুইটাই সব মিলে 6টা। এখন আমাকে বল, এই সাইডটা লাস্টে 4টার সবার শক্তি কি সমান? শক্তি সমান? সমশক্তি সম্পন্ন নয়, তবে কাছাকাছি। কিন্তু যখন মিথেন তৈরি হয়, দেখি যখন মিথেন তৈরি হয় তখন দেখ প্রত্যেকটা কার্বনের শক্তি সমান। এই প্রত্যেকটা কার্বনের কি সমান বল? শক্তি সমান। তাহলে এখান থেকে আইডিয়া নেই কি বলতো, অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববিশিষ্ট অরবিটালে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করে, নাহলে তো হাইড্রোজেন তৈরি হইতো না। তাহলে অরবিটাল তৈরি হয় আগে, তারপরে কি হয় বল? অরবিটাল তৈরি হয় আগে, কি তৈরি হবে আগে বল? তৈরি হয়ে দেন কি হয় বল? বন্ধনে যুক্ত হয়। দেন কি তৈরি হয়? দেন কোথায় যুক্ত হয় বল? বন্ধনে যুক্ত। এই বল অরবিটাল তৈরি হয় আগে, দেন কোথায় যুক্ত হয় বল? বন্ধনে যুক্ত হয়, বন্ধনে যুক্ত হয়। তো তাহলে এবার হিসাবটা আসবে খুবই ক্লিয়ার। হিসাবটা খুবই ক্লিয়ার, আমি তোকে ক্লিয়ার অ্যান্সার দিচ্ছি। দেখ এদিকে তাকা, যে অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববহিষ্ঠ অরবিটাল সমূহ পরস্পর মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি করবে। দেখ এস একটা, পি তিনটা 3 রকম আকৃতি না? কিন্তু যখন সংকরিত হয়ে যাবে তখন সবার আকৃতি কি হয়ে যাবে বল? সমান হয়ে যাবে। তাহলে এটা কেন হয়? কেন? ওই যে পরবর্তীতে সবার আকৃতিতে সমান হয়ে যাচ্ছে, রাইট? তাহলে অনুগঠনকালে, কি গঠনকালে বল? অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববহিষ্ঠ অরবিটাল সমূহ পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকেই সংকরণ বলে। তাহলে সংকরিত আগে হয়, তারপরে বন্ধন তৈরি হয়। তাহলে আমি এটাকে নর্মালি বলি, কারোর সাথে গড় সংসার করার আগে গড় গুছানোর প্রক্রিয়াকে সংকরণ বলে। মানে কারোর সাথে বন্ধন তৈরি হওয়ার পূর্বে তারা মিশ্রিত হয়ে বন্ধনটা নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, তারপর হচ্ছে তারা যুক্ত হয় অন্যজনের সাথে। তার মানে কি, অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববহিষ্ঠ অরবিটাল সমূহ পরস্পর কি হয় বল? মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন কয়টা নতুন অরবিটাল তৈরি করে? সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি হয়। কি বলতো? তাহলে সবাইকে খাতায় দেখ অনুগঠনকালে কোনো পরমাণু, সংকরণের সংজ্ঞা লিখ, সংকরণের সংজ্ঞা লিখে দেখো, সংকরায়নের সংজ্ঞা লিখো, সংকরায়ন। অনুগঠনকালে কোনো পরমাণুর, অনুগঠনকালে, যে অনুগঠনকালে কোনো পরমাণুর, যে কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ, দেখি যে সর্ববহিষ্ঠ অরবিটাল সমূহ, অরবিটাল সমূহ মিশ্রিত হয়ে দেখ মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, দেখি সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক, কি সংখ্যক বল? সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি, যে নতুন অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়াকে, যে তৈরি করার প্রক্রিয়াকে কি বলে বল? সংকরায়ন বলে। যে সংকরায়ন বলে।
সংকরায়ন বলে। সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়াকে সংকরায়ন বলে। সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়া কি বলে বলো? সংকরায়ন বলে। সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল জি বল। হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ যেগুলো বইয়ের বাইরে আসবে না, সবচেয়ে বেশি আছে অ্যামোনিয়াম ক্লোরাইডটা। সবচেয়ে বেশি আসে কোনটা বল? অ্যামোনিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এই সবচেয়ে বেশি আসে কোনটা বল? অ্যামোনিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি আসে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা বেশি আসে। তাহলে বল অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববহিস্থ অরবিটাল সমূহ পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়া কি বলে? তাই আচ্ছা আমাকে তাহলে sp সংকরিত হলে নতুন অরবিটাল কয়টা তৈরি হবে? দুইটা, কারণ s আর p মিলে দুইটা। তাহলে sp2 সংকরিত হলে তিনটা, sp3 চারটা। তাহলে যতটা অরবিটাল সংকরিত হবে ততটা নতুন অরবিটাল তৈরি হবে। বুঝতে? এবং সবার একই সমান, একটা লুপ ছোট একটা লুপ। এক এক সংকরণের জন্য বন্ধন কোণের মান এক এক রকম। এটা একটু দেখ, এক এক সংকরণের জন্য এক এক রকম সংকরণের জন্য দেখ, এই এক এক রকম সংকরণের জন্য এক এক সংকরণের জন্য দেখ, এক এক সংকরণের জন্য এক এক রকম সংকরণের জন্য দেখ, সংকরায়নের জন্য বন্ধন কোণের মান, যে বন্ধন কোণের মান এক এক রকম। এক এক রকম একটু মনে রাখি দেখ, এক এক সংকরণের জন্য বন্ধন কোণের মান এক এক রকম। এক এক সংকরণের জন্য বন্ধন কোণের মান এক এক রকম। বলো এক এক রকম সংকরণের জন্য বন্ধন কোণের মান কি রকম বলো তো? এক এক রকম, একটু মনে রাখবা। বলো এক এক রকম সংকরণের জন্য বন্ধন কোণের মান কি রকম? তাহলে sp সংকরণের জন্য বন্ধন কোণের মান কত বলো তো? এই sp সংকরণের জন্য বন্ধন কোণ 180 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? মুখস্থ রাখতে হবে। কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। এবং কত এই আকৃতি কেমন বলা হবে বলো তো? আকৃতি হবে সরলরৈখিক। আকৃতি হবে রৈখিক। ফাইন। আর sp2 সংকরণের জন্য আলহামদুলিল্লাহ বল, sp2 সংকরণের জন্য বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি। এবার আকৃতি কি হবে? সমতলীয় ত্রিভুজীয়। দেখ সমতলীয় ত্রিভুজীয়। জানা আছে তো এগুলো? স্ট্রাকচার জানা আছে তো? জানা আছে কিনা? স্ট্রাকচার জানা আছে কিনা, নাকি দেখাইতে হবে? জানা আছে তো স্ট্রাকচার গুলা, মুখস্থ রাখবে এগুলো। আচ্ছা sp3 সংকরণের জন্য বলতো, sp3 সংকরণের জন্য বন্ধন কোণের মান কত ডিগ্রি? 109 কয় ডিগ্রি? 5 ডিগ্রি। এমন চতুস্থলকীয় দেখ, চতুস্থলকীয় কি স্থলকীয় বল? চতুস্থলকীয়। সবাই দেখ চতুস্থলকীয় sp3 সংকরণের জন্য। এবার দেখো এই কথা নাই, এই কি তলকীয় আবার বলতো? কি তলকীয়? চতুস্থলকীয়। এই কি স্থলকীয় বলো? চতুস্থলকীয়। ফাইন। এবার sp3d সংকরণের জন্য দেখো, এই sp3d সংকরণের জন্য বন্ধন কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি এবং কত ডিগ্রি? না কত ডিগ্রি বল? 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি। এবং ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। ত্রিভুজীয় কি বল? তিন দিকে তিনটা থাকবে, উপর একটা, মানে তিন দিকে তিনটা থাকে, আর উপরে একটা নিচে একটা। বলে গেছে সাহারে, মানে তার মানে আমার এগুলো আবার ধরতেই হবে না। আহারে দাদা দেখ, আমি দেখাচ্ছি, দেখি দিকে দেখা আসেনি আমার এখানে। দাঁড়া খুঁজে বের করতে হবে। দাঁড়া, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এটা তো একটা না, এটা তিনটা মানে হচ্ছে এই যে তিনটা মানে কি বলতো স্যারকে? এই কথা নেই, দাঁড়া। এই দেখ, এটা হচ্ছে কি সংকরিত বল? sp2। তাহলে যে 3 গুণে 3টা বন্ধন কোণ কত ডিগ্রি বল? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তিন দিকে তিনটা। আর চতুস্থলকীয় যেটা, সেটা হচ্ছে এরকম। দেখ এই চতুস্থলকীয়টা একটা একটা খেয়াল কর, 4টা তল হবে, আমি দেখাচ্ছি। এই চারদিকে 4টা থাকবে, উপর একটা নিচে একটা। দেখে দিয়ে দেখো, দেখ উপরে একটা নিচে একটা, এই চারদিকে 4টা তল। দেখে যে দেখে দিয়ে দেখো, এই চতুস্থলকীয়। তাহলে এই একটা তল, এই একটা তল, এই একটা তল, নিচে একটা তল। তাহলে কয় তল হয়েছে বল? 4 তল। এই চতুস্থল কেন বলতো? এই যে টাকা, এই যে
1 2 3 4 দেখ এদিকে দেখা, এই 4টা তল একটু ভালো করে খেয়াল করে দেখ, এখানে যদি আমি রাখি দেখ, দেখ কি রে ইয়া হয়ে গেছে মনে হয়, কি বলে এই এটা এই 1 তল 2 তল 3 তল নিচে একটা 4 তল, এটা যদি মাঝখান বরাবর রেখে দিই, মাঝখান বরাবর যে এখানে একটা তল, এই পাশে একটা তল, এই পাশে নিচে একটা তল, 4 তল চতুস্তরকীয়। কিন্তু এই ব্যাপারটা, এই যে কিন্তু এই জায়গাতে কিন্তু আছে, যে কিন্তু এটাকে আমি একটু পরে লিখি দাঁড়া, এই জায়গাতে কিন্তু আছে, কিন্তুটা কি আমি বলি, এই যে কিন্তু, এই যে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন এবং তড়িৎ পার্থক্যের জন্য বন্ধন করে কি হয়ে গেল আগে পরে, এই যে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই যে মুক্ত জোড় ইলেকট্রন ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য বন্ধন কোণের ভিন্নতার সৃষ্টি হয়, বন্ধন কোণের ভিন্নতার সৃষ্টি হয়, বন্ধন কোণের ভিন্নতার সৃষ্টি হয়, ভিন্নতার সৃষ্টি হয়। বল আর বল বল তড়িৎ ঋণাত্মকতা এবং এর জন্য কি বল বন্ধন কোণে কি সৃষ্টি হয়, বল 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 বন্ধন কোণে কি পার্থক্য সৃষ্টি হয়, বন্ধন কোণে কি সৃষ্টি হয়, বল পার্থক্য সৃষ্টি হয়। এবার আর বল কি কিসের জন্য, কি বলো তো, মুক্ত জোড় ইলেকট্রন এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য বন্ধন কোণে ভিন্নতা সৃষ্টি হয়, বন্ধন কোণে কি সৃষ্টি হয় বলো, ভিন্নতা সৃষ্টি হয়। এই কি সৃষ্টি হয় বলো, বন্ধন কোণে কি সৃষ্টি হয় বলো, ভিন্নতা সৃষ্টি হয়। হ্যাঁ সবাই একটু লিখো লিখো। বুঝিনি, কালকে ওই যে বাইরের দেশে পড়াশোনা করার জন্য ইউএসএ তে, ওইটা একটা সেমিনার টাইপসের করবো, কি ওয়ার্কশপ করবো এখানে আমার এখানে, কালকে 3:30টার দিকে, বিকাল 3টায় সবাই চলে আসিস, সময় থাকলে চলে আসিস। মানে অ্যাকচুয়ালি জিনিসটা হাতে থাকা, মানে তোরা তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবি, দেওয়ার পর বাইরে পড়াশোনার যে একটা স্টেপ আছে সেটা জানা, যে কেমনে কি করতে হবে, কোথায় কোথায় কোন প্রফেসরের সাথে কি করতে হবে সেটা একটু জানা। হ্যাঁ বল। আমার আপুর কথাই বলি, আমার আপু ছিল এখন 4 বছর চলতেছে, নেক্সট ইয়ারে শেষ হয়ে যাবে। বাট ও এখন কোনো জব টব করে না, টিএ হিসেবে জয়েন করছে। কোথায় কোথায়? নর্থ ইউনিভার্সিটি করতেছে। হ্যাঁ কিন্তু আইটিতে আমার আপু সেম ফ্রেন্ডস মানে আপু মানে দুজনের স্কুল লাইফ থেকে একসাথে ছিল, ও ক্যানাডাতে চলে গেছে, মানে ওইখানে পড়ে নাই। ও মাসে এখন 20 লাখ টাকা কামাচ্ছে, মানে ও পড়ালেখা কোনো শেষ হয় নাই, পড়ালেখার সাথে আছে, বাট এখন হোটেলের ম্যানেজারের পজিশন চলে গেছে, ওখানে অনেক টাকা কামাচ্ছে। এটাই তো। কিন্তু ওর পড়ে গেছে, আমার আপু 4 বছর হচ্ছে না, মানে আমার আপু যেখানে ভার্সিটি লাইফ তাড়াতাড়ি শুরু করছে, যে 1 বছর গ্যাপ দিয়েছে, আইএলটিএস করছে, সব ঠিক করছে, দেন কিন্তু ওই সাকসেস হয়েছে। ও তো মানে আমার তুইও পারবি সাকসেস, আমি তো শিখাবো। এখন আমার কথা হচ্ছে, মানুষের বাংলাদেশে তুমি বইটা করে মেডিকেল করে, আমার তো লাগে যে মেডিকেলে বিয়ে হয়ে যাওয়ার পর টাকা ইনকাম করা যায় না, 35 কেন মরে, তুমি টাকা ইনকাম করতে না তুমি কেন করবা? সেটাই তো কথা, আমিও তো সেটা বলি, তোরা তো আমার কথা বলিস না। হ্যাঁ কি যে না, এখানে কাহিনী আছে, মেডিকেল বেচে পড়লে মেডিকেলে যখন টিকবি তো সম্মানটা বাড়ে তো। আর তুই তো কেন টাকা কামাতে পারবি না কেন, তুই যোগ্য ডাক্তার হও, তুই এমসি তো এখন বাংলাদেশে স্কোপটা নাই যে স্টুডেন্ট লাইফে টাকা কামানোর ব্যবস্থা, কিন্তু বাইরের দেশে সেটা আছে, এটা হচ্ছে সুবিধা। আমেরিকায় টাকা উড়ে, সেটাই তো বলতেছি, আমেরিকাতে টাকা উড়ে। বইটা দেখতে হবে, চুরি দেখতে হবে, এখানে দেখতে হবে। আমি কথা বলি একটা কথা, আমি এমনও দেখছি বইটা থেকে এখন 6-7 বছর যাচ্ছে, এটা বের হওয়ার ঠিক না, এখন কিছু তো পড়ালেখা করো নাই বলতে গেলে 50 জন মনে হয় ঠিকঠাক বের হয়ে চাকরি পাই, ফেলো বাকি যদি প্রত্যেকজনে কোনো কোনো ক্ষেত্রে বাবার বিজনেস হচ্ছে, তুমি বইটা পড়ছো কেন যদি তোমার বাবার বিজনেস হচ্ছে? আমারও কথা তো সেটা। এখন আমি আমার মুখে করে বললাম, আমার মুখে কি তুই এনো বিয়া তো করো, সত্যি কথা বলছো, তোর আম্মা বাস্তবের কথা বলছি। তোর আম্মারে বলবি যে, তোর আম্মারে কি বলবি, তুই ফ্রিল্যান্সিং করতি না মাঝখান দিয়ে, টাকা পয়সা পাই না, এখন কামাস। কি তখন তো অনেক কাম হয়েছে, এখন তো কোন সব নিতে হবে, আসলে এপিসিটি দিয়ে তারপর আবার শুরু করব। আচ্ছা ভাই, এবার হচ্ছে তোর যে টার্গেট থাকা উচিত, তুই আইএলটিএস করবি, করে তুই কানাডাতে অথবা আমেরিকাতে ট্রাই করবি, তোর ভিসা হয়ে যাবে। বাসাল গুলারে বুঝে ওরা আমেরিকান এম্বাসি, জাস্ট তুই ধুমধাম কথা বলে ফেলবি, তোর ভিসা দিয়ে দেবে। সব এখানে জিজ্ঞেস করে তুমি বিজনেস প্রিপারেশন কি, আমি পরীক্ষাই দিব না। তুই আমেরিকা চলে যাবি, যাই চিল করবি টেনশন ছাড়া, তুই খালি টাকা কামাবি, টাকা টাকাই নেই স্যার, খরচ হবে না, অনেক খরচ হবে এখানে।
না, যা সিস্টেম না খরচ হয় না। দুবাইতে হচ্ছে কি আপনার স্কলারশিপ মনে কর আমেরিকাতে একটা এখন ওই যে মনে কর বিভিন্ন দালাল ফালালে কি বলে বল 20 লাখ 30 লাখ টাকা লাগবে আমেরিকা যাইতে, ঠিক না? একজনের যদি 20 লাখ লাগে 4 জনের কত লাখ? 80 লাখ টাকা। আমার খরচ হয়েছে 80,000 টাকা খালি এমবাসি ফি। আমার পরিবারের মেম্বার সবাই ভিসা, আমার 2-3 মিনিটের মধ্যে আমাকে ভিসা দিছে। 3 মিনিট। পড়তে গেলে আমরা তো ঘুরতে গেলে কি ঘুরতে গেছে? আমার ভিসা কি বল, ওখানকার ইউনিভার্সিটি আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, নাহলে ভিসা দিতে তো সোজা। আমরা কেন পাবো না কেন? হ্যাঁ বলছেন যে আমাদেরকে কেন দেবে? তোদেরকে পড়াশোনা দিয়ে যাইতে হবে। স্যার কিন্তু তাহলে স্কলারশিপ দেওয়া যায় আজকাল সেটাই তো, সেটার জন্য তো তোকে দেয়, সেটার জন্যই তো কথা, ওটার জন্যই তো কথা আমি বলতেছি, ওটার জন্যই তো মূল পয়েন্ট গুলা। তো স্যার আপনি কেন বলেন সবাইকে কেন ভর্তি মেডিকেলে করতে হবে বুয়েটে করতে হবে আমি হোপ দেখাই না, আমি বলি যে মনে কর আমি তো দাঁড়া ওইট ব্যাখ্যা আছে। মনে কর বাংলাদেশে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, ওই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের প্রথমে তো তাকে মানে এটা কথা আছে না, গড় ফোড়া ইঁদুর সিঁদুরে মুখ দেখলে ভয় পায়। তাহলে ওই মধ্যবিত্ত ছেলে মেয়েগুলা বাইরের দেশে যাওয়ার ব্যাপারটা আনসার্টেইন, কি বল আনসার। এখন ও যদি ওই আনসার্টেনের পিছনে দৌড়ায় তাহলে ওর কি স্বপ্ন সফল হবে, ওর বাবা মাকে হবে? তখন ওর জন্য ফার্স্ট হোপ কি, কোথাও টিকে নিজেকে অন্তপক্ষে একটা জায়গায় নিয়ে যাবা। এখন মনে কর যার বাবার টাকা আছে, যার মোটামুটি ইফোর্ট করতে পারবে, তো তার তো কোথাও না টিকলেও সমস্যা নেই, বা সে বাইরে যেতে পারে। কিন্তু একটা মধ্যবিত্ত ছেলে তার যদি একটা হোপ না থাকে কোনো জায়গায়, সে অন্য জায়গাতে কেমনে সে সার্ভাইভ করবে? তুই দেখবি মানুষের ড্যাম কেয়ারনেস কখন হয় জানো? তোর যখন একটা ভিত্তি থাকবে। মনে কর তোর একটা থাকার জায়গা আছে, তোর খাওয়ার কোনো টেনশন নাই, তোর সব কিছু, তুইও দূর হইলি না হইলে নেই, তোর এত টেনশন নাই। কিন্তু একটা ছেলে মেয়ে যখন সে পরিবার থেকে সম্পূর্ণ টাকা নিয়ে নিয়ে তখন খরচ করে, তখন এক পর্যায়ে গিয়ে ওই ছেলে মেয়েটা যদি দেখে যে তার কোনো হোপ নাই, তখন সে হতাশাগ্রস্ত হয়ে অনেক ঝামেলায় পড়ে যায়। তো এখন আমারে বল যে যতই কিছু খরচ না কেন, তোর বাবার টাকা আছে বিধে তুই ভালো, মানে তোর কাছে টেনশন নাই। কিন্তু একটা মধ্যবিত্ত যার যে অনেক ছেলে মেয়ে আছে, বাবা মার জায়গা জমি বিক্রি করে পড়ালেখা করে, অনেক ছেলে মেয়ে আছে, কয়জন? তো ওদের হোপ কি? বুয়েট মেডিকেল না? বুয়েট ডিগ্রি অন্তপক্ষে সে টিউশনি করেও চলতে পারবে, কথাটা বুঝে নেই। তো আমাকে তো রঙিন স্বপ্ন দেখলে হবে না, হবে? হবে? একটা কৃষকের ছেলে রে আমি 1 লাখ টাকা জোগাড় করতে পারলাম, পারবে? অনেক ছেলে মেয়ে মেডিকেলে টিকে, বুয়েটে টিকে, ভর্তির টাকাটাও তার কাছে থাকে না। তো তারা যদি বলি যে বিদেশ চলে যায়, তো এটা তো মানে তুই আর এটা কি বলে কৃষকের তুই বিরিয়ানির স্বপ্ন দেখা যাচ্ছে, মানে 5 স্টার হোটেলের স্বপ্ন দেখা যাচ্ছে। বাট ও কি স্বপ্নটা দেখতে পারে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর, সে নিজেকে মানে নিজেকে কি করতে পারে বল, নিজেকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারে। কথাটা বুঝিনিস, আমার কথা বুঝছস তো? সো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। খালি এমনি স্বপ্ন দেখলাম, করলাম, হয়ে গেলাম, এটা না, অনেক কিছু আছে মনা অনেক কিছু আছে, বুঝছো? এত সোজা না, লাইফ এত সহজ না। তো স্যার যার টিকে ওরা কি করে যারা টিকে না তারা অন্য কোনো না কোনো বিদেশ, মানে ওই যে টাকা পয়সা দিয়ে বিদেশ চলে যায়, সৌদি আরব চলে যায়। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? তারপর মেয়েদের হলে বিয়ে হয়ে যায়, ঠিক আছে? ছেলে হইলে রিক্সা চালায়, হয় না? হতে পারে না? তাহলে এখানে প্রফিট মেয়ে দিয়ে গেছে ছেলের তো কষ্ট হয়ে যাবে না, প্রফিট মেয়েদের না, তোর জামাই যদি খারাপ হয় তাহলে তো তোর লাইফ শেষ। আচ্ছা আপনি একটা কথা বলি, বল। আমি আমার আব্বুর কাছ থেকে বলি, আমি আমার আব্বুকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, ঠিক আছে? হুম আমি জানি আমার আব্বু যেটা ডিসিশন নেবে বকা দেখ না আরেক দিটাই বলবে, ঠিকই বলবে। হুম কিন্তু সেক্ষেত্রে আমার ফ্রেন্ড যদি বলে তুই এটা ঠিক বলছে কি তুই এটা ঠিক করছিস, তা আমি শুনবো কি জানি তুই এটা ভুল করতেছিস, হুম কারণ আমার ফ্রেন্ডকে বিশ্বাস করি না। কিন্তু আমার আব্বু আমাকে বিশ্বাস করতো, আমার আব্বু আমাকে কেন বলছে রাখবি। এখন আমি তোকে বলি, তোর না দাদা, মানে তোর আব্বু আম্মু ছেলেটা জানলো ভালো ছেলে, সব কতগুলো ফোলাবা, কতগুলো আমার তোমাকে হাত দিলে তুমি শুন না, আমার কথা শুন না, দিস ইজ নসিব। মনে কর আমি মানে ওই ছেলেটা ভালো মনে করলাম, আমি মনে কর তুই ওই ছেলে গাড়ে বলছিস মনে করলাম, তাহলে ওই ছেলে তো তোর জ্বালায় হয়তো অতিষ্ঠ হয়ে যেতে পারে। কি রে, মানে ওই ছেলেটা আমি ভালো মনে করলাম, মানে তুই কি কাহিনী কি, তুই তো চুপ থাকতে পারবি না, সম্ভব না তোর দ্বারা।
তুই ঠাস করে তুমি এটা কেন করতেছো, এই এটা করো এটা করো এটা করো, এটা হবে না। তখন ও বিরক্তি বোধ করবে, তখন ও চিন্তা করবে আল্লাহ আমি কোন জ্বালায় ফেললাম। তোরে দেখি তো আগে এটা মনে হবে না। তোর মন ভালো, মন সরল, সবকিছু সরল। কারণ যারা একটু বাগ্মিতা বেশি তারা মন সরল, তার মনের ভিতরে কিছু থাকে না, সবসময় বলে ফেলে, এটা বেটার। এটা তো হয় তার মানে দিন শেষে সে কার কোনো রাগ নাই ক্ষোভ নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে এমনি বুঝারা থাকে, মনের ভিতরে যত ক্ষোভ রাগ সব থাকে, ওগুলা খারাপ। মানে তোর মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে কেন, কারণ তুই সব যা বলস স্ট্রেট ফরওয়ার্ড বলস, এই কারণে তোর মাইন্ডটা ফ্রেশ। হ্যাঁ স্যার, এটার জন্য আমি ধরা খাইছি। আমি এনআইডি কার্ড বানাতে গেছি, হুম সামনে একটা মেয়ে ছিল, পিছনে একটা মেয়ে ছিল। হুম সামনে মেয়েরও বিয়ে করে ফেলছে, পিছনে মেয়েরও বিয়ে করে ফেলছে। তো তুই করস নাই। পিছনে মেয়েটা আসছে ওর আব্বুর সাথে, আর হচ্ছে কি ওর ছেলে আসছে, ছেলে হয়ে গেছে। তো ওর ছেলের সাথে আসছে, সামনে মেয়েটা আসছে হচ্ছে আমার সাথে, ওর ছেলের সাথে। হ্যাঁ। আমি ওরা ওরা মানে পিছনে মেয়েটার জামাইকে আমি দেখি নাই, ওর সামনে মেয়েটা জামাই আসছে, ওকে পালিয়ে গেছিল। তো আমি ওকে বলছি, ও আমার সাথে ফ্রি হয়ে গেছিল, তো আমাকে বলছি যে আমি ওখানে একটা কথা বলবো, মাইন্ড করলে করো, না করলে নাই। হ্যাঁ। তোমার জীবনে এমন কি দুঃখ এসে কিছু দেখে বুঝতে পেরে গেছে না, ওদের কিছু করে টপকাই যাবে, তুমি বিয়ে কেন করছো, ওর যাবে আমাদের দিকে ওরা ওকে নিয়ে চলে গেছে। আমার আব্বু এসে আমাকে বকা দিচ্ছে। তো তুই যে শোন আমি তো বলি, তোর কি দরকার আমি তোকে বলি, তোর কিছু কিছু জায়গায় তো তোর রেস্ট্রিকশন দরকার। মানে এটা হলে তুই বেস্ট। মনে কর তুই যার সাথে মিশবি, যার যার সাথে কথা বলবি, সে যাতে কথা বলে অন্য তার সাথে তুই ফ্রিলি মিশবি। কিন্তু সবার সাথে মিশতে গেলে ঝামেলা। কেন ঝামেলা আমি তোকে বলি, সব মানুষের মেন্টালিটি সেম না। তুই একটা জিনিস ভালোর জন্য বললি আর কি, মনে কর তুই কোথাও বিমানবন্দরে গেছিস, তুই বিমানবন্দরে মনে কর একটা মানুষ যাচ্ছে, যাওয়ার পর তার কোনো কিছু অড লাগতেছে, তুই বলি ভাই আপনার তো এটা সমস্যা আছে, এটা ঠিক করে তোর দিকে তাকে বলতে তুই কর, কিন্তু তুই তো সরল মনে বলছিস, ওইটা পজিটিভলি নেবে না, নেগেটিভলি নেবে। তো তখন তোর কাছে চুপ থাকা, কিছু দেখো না দেখার বান করা। জোসা যদি কথা হয় কেমন আছেন বা কি অবস্থা, ভালো আছেন, তখন একটু হালকা ফিরে আপনার মনে হয় এই জায়গাতে একটু প্রবলেম আছে দেখেন, কিন্তু ওকে স্ট্রেট ফরওয়ার্ডলি বলা যাবে না যে আপনি এটা করেন। পরে যখন আসছে যে আমার এখানে মানে ওকে ঢুকাই না, আমাকে ঢুকাইতেছে, আমার এখানে কি সমস্যা থাকে, তোমার জামাই না আমাকে তোমার সঙ্গে নিয়ে গেছে, এখানে কেন আসছে জয় এখান থেকে। খুব ভালো হয়েছে, ও জামার সাথে তো যোগাযোগ থাকলে তো সমস্যা হবে। দেখ এদিকে দাও, বেচারা বেচারা দুঃখ পাবে, দেখ এদিকে দাও। আচ্ছা এখন এগুলো ব্যাপার না, ফরগেট ইট। লাইফের অনেক কিছু ঘটবে, এটা নিয়ে তো ওর হতাশ হলে চলবে না। এই লাইফে অনেক কিছু ঘটবে, যা চলার পথে দেখবি যে অনেক ধরনের প্রবলেম, অনেক কিছু, এগুলো নিয়ে যদি তুই বসে থাকো শেষ, লাইফ শেষ। তাহলে এখন আমি তোকে এই ইয়ার কটা দেখাতে চাইছিলাম, কার্ডটা বলতো এই যে এই কি সংকরিত হলে, SP3D সংকরিত হলে বন্ধ করো। এই দ্বারা কথা বলিস না, তিন দিকে তিনটা চারটা, দ্বারা আমি এটা খুঁজে পাচ্ছি না কেন, দাঁড়া কথা বলিস না, চারটা কথা বলিস না, তিন কোণের তিনটা, দ্বারা আমি খুঁজে পাচ্ছি না, কি বলতো সব সাইডটাওয়ালাটা, ওইটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা এখন আমি তোকে বলি দিকে দেখা, যেটা আমি তিনটা পাইছিলাম, কই তিনটা আলাটা কই, কি করলাম তিনটা আলাটা, না না এটা না, আরেকটা যে বন্ধন কোণ মান 120 ডিগ্রি দিয়েছিলাম, যে এটা কই, হ্যাঁ রেখে দিছি, খুঁজেই তো পাচ্ছি না, রেখে দিলে কই খুঁজে পাচ্ছি না কেন, এই যে পাইছি। তার এইদিকে দেখা, স্যার 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 এখানে তিনটে তো একটা উপরে থাকবে আর একটা কোথায় থাকবে বল, তাহলে দেখবো 90 ডিগ্রি আর 100 ডিগ্রি বল, 20 ডিগ্রি, তাহলে ত্রিভুজীয়, এটা ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিড, সবাই ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, পিরামিডীয়। আচ্ছা এবার দেখ এই মানগুলো, এইগুলাই তো সবচেয়ে বেশি লাগবে, এটাই সবচেয়ে বেশি লাগবে, রাইট। আর আরেকটা হচ্ছে আরেকটা লাগবে কি বলতো, আরেকটা হচ্ছে যে SP3D2, কি বলতো SP3D2, তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে 90 ডিগ্রি, বন্ধন কোণ 90 ডিগ্রি, অষ্টতলকীয় হবে, কি হবে বললো, অষ্টতলকীয়। এই মানটা মুখস্থ করে আসবা, নেক্সট ক্লাসে আমরা এই বাকি একদম পুরো সংকলনের পুরো টপিকটা ফুল আইডি ফুল লাইন সব পড়াবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে ওভাবে আসবা, আজকে এতটুকু থাক, ঠিক আছে। তাহলে সবার জন্য অনেক কথা বলি ফিজিক্সের সাথে, এই সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। এই এটা বন্ধ করতো, এই অষ্টতল